ভালোবাসার মানুষরা যতক্ষণ আমাদের আশেপাশে থাকে ততক্ষণ তার ভালোবাসাটা বুঝতে পারি না। তবে দূরে গেলেই বোঝা যায় আমরা তাকে কতটা ভালোবাসি। বিচ্ছেদের সময়টা অনেক দীর্ঘ হয়। না থাকে দেখতে পারি, না তার কাছে যেতে পারি, শুধু অপেক্ষা আর অপেক্ষা। তবে এই অপেক্ষাও আলাদা একটা মজা আছে। যারা কারোর জন্য জীবনে একবার হলে অপেক্ষা করেছে তারাই সেই মজাটা অনুধাবন করতে পারবে। কারণ অপেক্ষা আমাদের অনুভব করতে শেখায় যে আমরা সে মানুষটাকে কতটা ভালোবাসি। তাকে ছাড়া জীবনটা শূন্য মনে হয়। আর অনুভব করতে পারি বলেই হয়তো আমরা বলি অপেক্ষার প্রহর অনেক দীর্ঘ হয়। কিছুক্ষণ আগেই আমি আমাদের বাড়িতে এসে পৌঁছেছি। এতদিন পর নিজের বাড়ি, নিজের ঘরে এসেছি, তাতে যে ভালো লাগাটা কাজ করার কথা, সেই ভালো লাগা এখন কেন জানি মিসিং মনে হচ্ছে। নিজে যতক্ষণ সবার সাথে ছিলাম ভালোই লাগছিল, কিন্তু যখনই রেস্ট নেওয়ার জন্য একটু রুমে আসলাম তখনই আশেপাশের ফাঁকা লাগছিল। যেদিকে তাকাই সেদিকে মনে হয় শানকে দেখতে পাচ্ছি। আগে এই বাড়িতে আসলে ইচ্ছে হতো না যেতে, কিন্তু এখন মনে হচ্ছে শান আসতো আর খুব দ্রুত আমাকে এখান থেকে নিয়ে যেত। ভাবতেই ধপাস করে বিছানা থেকে পা ছড়িয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে পড়ল আমি তো শানের জন্য জায়গা রাখিনি। ও কোথায় ঘুমাবে? আমি সরে এসে একপাশে শুয়েছিলাম। পরক্ষণে আবার নিজের মাথার নিচেই একটা বাড়ি মারলাম আর নিজের মনে বললাম, ধ্যাত, শান এখানে কি করে আসবে? সে তো তার বাড়িতেই আছে আর আমি আমার বাড়িতে। ভাবতে মনটা খারাপ হয়ে গেল। বুঝতে পারলাম এখন আমি কিছুতেই ঘুমাতে পারবো না। আমি এসে আয়নার সামনে দাঁড়ালাম। চুলগুলো এলোমেলো হয়ে আছে, আঁচড়ানোর প্রয়োজন। আমি হাতে চিরুনি নিয়ে চুল সেট করতে শুরু করলাম। চুলটা হাত খোপা করে নিলাম। হঠাৎ আমার চোখ পড়ল শানের লাভ বাইটের দিকে। আমি একটু হাত বুলিয়ে নিলাম। নিজের দিকে নিজেই তাকাতেই কেমন লজ্জা পেয়ে গেলাম। আমি দুই হাত দিয়ে নিজের মুখটা ঢেকে নিলাম। প্রতিদিন ওনার করা সেই পাগলামিগুলো আমার মনে হয় এমনভাবে দাগ কেটে গেছে যে আমি এখন সেই সব মিস করছি। সবচেয়ে মিস করছি যেটা ওনার সুইট হাত এবং বেখেয়ালি ডাকটা। উফ, বারবার মনে হচ্ছে কেউ আমাকে বারবার এই নামগুলোতে ডাকছে। বারবার মাথা ওনার নেশা কণ্ঠে বলার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, আমি কি পাগল হয়ে যাচ্ছি? কি হচ্ছে আমার সাথে এসব? আমি দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিতেই মনটা খারাপ হয়ে গেল। এখনো একটাও কল করেনি। কি খারাপ ও! বাড়িতে আসার সময় যেভাবে বলছিল মনে হচ্ছিল যে আমাকে কত কল করবে, অথচ এখন অবধি একটা মিস কল পর্যন্ত দেয়নি। আমি ফোনটা পাশে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। উনি কি বুঝতে পারছেন আমি ওনাকে কতটা মিস করছি? ওনার প্রতিনিয়ত চালানো গুলো মিস করছি, ওনার চোখে সেই মাতাল চাউনি মিস করছি, প্রতিটা মুহূর্তে ওনাকে অনুভব করছি, ওনার আমার প্রতি যত্ন নেওয়া ভালোবাসা সব সব মিস করছি প্রচন্ড ভাবে। উনি কি আমাকে মিস করছে? তাহলে কেন ফোন করছে না? কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলাম। ওনার মুখটা চোখের সামনে ভেসে উঠল। আমি নিজের চোখ খুলে ফেললাম। আবারও ফোনের দিকে তাকালাম। কি অবস্থা? ফোনটা কি নষ্ট হয়ে গেল নাকি? কল আসছে না কেন? হঠাৎ কেউ এসে আমার পিছনে হাত রাখতে আমি চমকে উঠলাম। দ্রুত পিছনে তাকাতে দেখলাম আপু। আমি হতাশ হয়ে বললাম, তুই? আপু ভুরু নাচিয়ে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে কাকে আশা করছিলি? আমি মনে মনে বিড়বিড় করে বললাম, কাকে আর আশা করব? মাথার মধ্যে তো শুধু শানি ঘুরছে। কিন্তু মুখে তোতলাতে তোতলাতে বলল, কাকে আর আশা করব? কাউকে না। হঠাৎ পিছনে হাত রেখেছি তাই ভয় পেয়েছি। আপু একটু টেনে বলল, ও তাই বুঝি? আচ্ছা, যেটা বলতে এসেছি চল নিচে খেতে, আম্মু ডাকছে। আমি আবার বিছানায় বসে ফোনের দিকে তাকিয়ে বললাম, তুই যা, আমি পরে আসছি। পরে আসবি মানে কি? সবার খাওয়া হয়ে গেছে, শুধু তুই আর আম্মু বাকি, দ্রুত আয়। আমি মন খারাপ করে উঠে দাঁড়িয়ে ইনোসেন্ট ফেসে আপুকে বললাম, আচ্ছা আপু, আমার ফোনে একটা ফোন দে তো। আমার মনে হয় ফোনটা নষ্ট হয়ে গেছে। একটা কলও আসছে না। আপু অবাক হয়ে বলল, মানে কল আসছে না এজন্য ফোন নষ্ট? উফ, এত কথা বলিস না কেন? তোকে দিতে বললাম, তুই দে না। এত কথা না বল।
আপু ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে আমার ফোনে একটা কল দিল। আমার ফোনে আমার পছন্দের রিংটোন বেজে উঠল। যাক, তাহলে আমার ফোনটা ঠিকই আছে। তাহলে শান কল করেনি একবারও। আমার অনেক রাগ লাগলো। আপু বলল, শান্তি, মোবাইল একদম ঠিক আছে, এবার খেতে চল। আমি তখন ফোনে হাতে দিয়ে ফোনের দিকে তাকিয়ে রইলাম। আপু নিজের কাঁধ দিয়ে আমার কাঁধে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে বলতো? ফোনে কোনো ইম্পর্টেন্স কল আসবে নাকি যে এভাবে ফোনের উপর পড়ে আছিস? আমি আমতা আমতা করে বললাম, না, কিসের ইম্পর্টেন্ট কল আসবে? তাহলে ফোনের মধ্যে কি? আমি হাসার চেষ্টা করে বললাম, না, ওই কাস্টমার কেয়ার একটা একটা প্রবলেমের জন্য কমপ্লেন করেছিলাম। ওরা বলছিল কিছুক্ষণ পর ফোন দিবে, তাই অপেক্ষা করছিলাম। আচ্ছা, ওরা যখন যখন ফোন দেওয়ার দেবে, এখন খেতে চল তুই। আমি হতাশ হয়ে বললাম, হুম। তারপর আপুর সাথে নিচে চলে গেলাম ফোন রেখে। নিচে এসে খেতে বসলাম, কিন্তু কি আর খাওয়া? মুখে তো দিচ্ছি, বাট পেতে যাচ্ছে না। অনেকক্ষণ যাবৎ ভাত পেতে নিয়ে শুধু নাড়াচাড়াই করে যাচ্ছি। আম্মু আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোর? এক তখন থেকে দেখছি শুধু ভাত নিয়ে নাড়াচাড়াই করছিস, খাচ্ছিস না কেন? শরীর খারাপ নাকি? আম্মু অস্থির হয়ে আমার কপালে গলায় হাত দিয়ে দেখলো, না, ঠিকই তো আছে। আমি আম্মুকে বললাম, তুমি একটু শান্ত হয়ে বসো না, কিছু হয়নি আমার, খাচ্ছি তো আমি। কই খাচ্ছিস? এখনো যেন খাবার তেমনি। কি হয়েছে তোর? আমি কিছু বলবো তার আগে আপু কিছুটা টোন টেনে বলল, আহা আম্মু, তুমি না বুঝো না, তোমার মেয়ে গুরুতর অসুখে হয়েছে, যেটা এত সহজে ছাড়বে না। আম্মু আঁকড়ে উঠে বলল, অসুখ হয়েছে মানে? কি অসুখ হয়েছে যে ছাড়বে না সহজে? এই মেয়ে কি হয়েছে তোর? আব্বু আম্মুর কথা শুনে খিলখিলিয়ে হাসতে শুরু করলো। আম্মু রেগে বলল, ওই মেয়ে কি হয়েছে বলিস না কেন? খালি হাসস? আপু হেসে বলল, কুছ কুছ হোতা হে অসুখ। আমি আপুর দিকে রাগী দৃষ্টিতে তাকালাম। আপু হাসতে লাগলো। আম্মুর দিকে তাকাতেই মনে হলো আম্মু এখনো বিষয়টা ধরতে পারেনি। ভ্যাবলার মতো তাকিয়ে আছি। আমি আম্মুকে বললাম, উফ আম্মু, আপুর কথা ছাড়ো তো, তুমি খাও। এই দেখো আমি খাচ্ছি, বলে দ্রুত খাবার মুখে পুড়তে লাগলাম। তখনই উপর থেকে লতা আমার ফোন হাতে দৌড়ে এসে বলল, আপা, আপনার ফোনে কেরা জানি ফোন দিছে। কথা শুনে আমার বিষম খেলে গেল। আমি কাশতে আরম্ভ করলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে পানি এগিয়ে দিয়ে বলল, আরে আস্তে খাবি তো, এত উতলা হওয়ার কি আছে? আমি দ্রুত পানিটা খেয়ে কোনো মতে উঠে গিয়ে দৌড়ে ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিতেই এতক্ষণ আমার মনের মধ্যে যে উড়ু উড়ু করছিল, এক নিমিষে সেটা শেষ হয়ে গেল, কারণ সেটা গ্রামীণ ফোনের অফিস থেকে ফোন ছিল। ইচ্ছা করছিল ফোনটা একটা আছাড় মেরে ভেঙে ফেলি, কিন্তু নিজের রাগটা কন্ট্রোল করে নিলাম। লতার দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে বললাম, ওই, তোরে এত পণ্ডিতি কে করতে বলছে? ফোন আসুক আর যাই করুক, তুই কেন ফোনটা আনতে গেলি? লতা মুখ কাচুমাচু করে বলল, আমি ভাবছি আপনার দরকারি ফোন হইব, এই লাইগেই তো আনলাম। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, কিরে, তুই মেয়েটার সাথে এভাবে কথা বলছিস কেন সোহা? ও তো তোর উপকারের জন্য ফোনটা আনলো। আপু হাত মুছতে মুছতে পাশে দাঁড়িয়ে বলল, কিরে সোয়া, তোর কাস্টমার কেয়ার বুঝি এখনো ফোন দেয়নি? আসলে কি বলতো, ওটা কাস্টমার কেয়ার না হয়ে স্পেশাল কেয়ার হলে ভালো হতো, তাহলে তোকে এতটা অপেক্ষা করতে হতো না বল। আপুর কথা শুনে আম্মু ফিক করে হেসে দিল। হয়তো এতক্ষণে কথায় আম্মু বুঝে গেছে। উফ, ওদের হাসি দেখে এত রাগ হচ্ছে যে আমি আর দাঁড়ালামই না নিচে। হনহনিয়ে আমার রুমে চলে গেলাম। সুযোগ পেয়েছে তো তাই সবাই মজা নিচ্ছে। ধ্যাত, রাত প্রায় 12টা। আমি বিছানায় শুয়ে পাশে আপু। আপু ঘুমিয়ে গেছে হয়তো, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি শুধু বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। ফোনটা এখনো হাতে নিয়ে আছি। নো কলস, নো মেসেজ। প্রচন্ড বিরক্ত লাগলো। আমি লাফ দিয়ে উঠে বসলাম। সোয়া,
থেকে কখনোই আপু চেঁচিয়ে বলে উঠল, কি সমস্যা তোর সোয়া? না নিজে ঘুমাচ্ছিস না আমাকে ঘুমাতে দিচ্ছিস? এত নড়ছিস কেন? চুপচাপ ঘুমা না। আমি কর্কশ কণ্ঠে বললাম, তুই ঘুমা না, চুপচাপ কান চেপে আমার দিকে মনোযোগ দিচ্ছিস কেন? পাশে যদি কেউ বসে এত নাড়াচাড়া করতে থাকে তাহলে কেমনে ঘুমাবো? ঘুমাতে না পারলে ঘুমাস না, জেগে থাক। আমার কথা শুনে আপু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর পাশা লাইট জ্বালিয়ে উঠে বসলো। আমি একগালে হাত দিয়ে মন খারাপ করে বসেছিলাম। আপু আমার দিকে তাকিয়ে বলে, এত মিস করছিস যখন নিজের ফোন দিয়ে নে। আমি অভিমানী সুরে বললাম, কাউকে মিস করছি না আমি, তুই বললেই হবে নাকি? আমার তো আর চোখ হাত নিয়ে হাঁটি না। আমার ছোট্ট বোনটা মনটা যে কারো জন্য জ্বলে পুড়ে যাচ্ছে সেটা তো বুঝতেই পারি। আমি ছলছল চোখে আপুর দিকে তাকালাম। আপু আবার বলল, আরও যখন মাঝে মাঝে কাজের প্রেশারে ফোন দিতে না পারে তখন আমার এমনটা হয়ে যায়। ওর সাথে কথা বলতে না পারলে, যতক্ষণ আরসের ওপর অভিমানটা ছাড়তে না পারি ভালো লাগে না। তখন আমি কি করি জানিস? নিজে থেকে ফোন করে যত বকা আছে সব দিয়ে দিই, মনটা ভালো হয়ে যায়। তুইও ট্রাই করতে পারিস। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, বলছি এতে আমার মন ভালো হবে। আপু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আচ্ছা তুই ঘুমা, আমি আসছি। কথাটা বলেই আমি ব্যালকনিতে চলে আসলাম। শানের নম্বরে ডায়াল করব কিনা আরো একবার ভাবতে লাগলাম। না, এবার বকা না দিলে মনটা শান্তি লাগবে না। তাই ওনার নাম্বার ডায়াল করতে লাগলাম। আমি কল দেওয়ার আগেই আমার ফোনে রিং বেজে উঠল। প্রথমত ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর ভালো করে নাম্বারটা দিকে তাকাতেই মনটা নেচে উঠল। আচ্ছা, এটা আমার চোখের ভুল না তো? আমি ভালো করে তাকিয়ে দেখলাম, না, সত্যি শান কল দিয়েছে। শানের নাম্বারটা ফোনে স্ক্রিনে জ্বলজ্বল করছে। একটা চিৎকার দিতে মন চাইল, কিন্তু নিজেকে সামলাতে নিলাম। সবাই ঘুম ভেঙে গেলে কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে। আমি ফোনটা একবার রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ করলাম। ফোন কানে ধরে চুপ করে বসে রইলাম। হঠাৎ শান উপাস থেকে বলে উঠল, কি ব্যাপার? ফোন করার সাথে সাথে ফোন রিসিভ হলো? আমার ফোনের জন্য কেউ অপেক্ষা করছিল বুঝি? আমি কথা না বলে চুপ করে রইলাম। এতক্ষণে ওনার কণ্ঠটা শুনে মনে হয় মনটা শান্তি পেল। মনে মনে কত বকা দিব বলে ভেবে রেখেছিলাম, বাট এখন কিছুতেই বলতে পারছি না। সব কথাই যেন গলার কাছেই আটকে আছে। উনি আবারও বলল, কি ব্যাপার? ওপাশের মানুষটার কথা কি শুনতে পাও না? এজন্য কি ফোন দিয়েছিলাম? যদি কথা বলতে ইচ্ছে না হয় তাহলে ফোন রেখে দিচ্ছি। ওনার কথাটা বলতে আমি দ্রুত বলে উঠলাম, না। শান হাসলো। তাহলে কথা বলছো না কেন? আমি অনেকটা অভিমান নিয়ে বললাম, কেন কথা বলবো? ও বাড়ি থেকে চলে আসার পর তো কেউ একজন বেমালুন আমাকে ভুলে গেছে, অথচ আসার সময় কত বড় বড় কথা বলছিল। এই কথাগুলো কোথায় গেল? সুইটহার্ট, তোমাকে কি আমি ভুলতে পারি? তোমার কথা মনে পড়লেই ছুটে তোমার কাছে চলে আসতে হয়। এজন্য নিজেকে একটু কাজের মধ্যে ডুবে নিয়েছিলাম। তবে যেদিন থেকে তুমি আবারও পার্মানেন্টলি চলে আসবে সেই দিন থেকে আবারও সব কাজ থেকে ছুটি নিয়ে নেব। আর পুরোটা সময় শুধু তোমায় ভালোবাসবো। আমি লজ্জা পেয়ে চুপ হয়ে গেলাম। শান আবারও বলল, এত রাত হয়ে গেছে এখনো ঘুমাওনি কেন? আপনিও তো ঘুমাননি। কি করব? একজনের ছাড়া তো আমার পুরো বিছানা ঘর সব ফাঁকা ফাঁকা লাগছে, কোনোভাবেই ঘুমিয়ে আসছে না। শুধু একটা বার তার কণ্ঠটা শোনার জন্য মনটা আনচান করছে ছিল, এজন্য জেগে আছি। কিন্তু সেও কি সেই একই কারণে জেগে আছে? আমি চুপ করে রইলাম, কোনো কথা মাথায় আসছে না। শান আবারও বলল, কি হলো বলো? চুপ থাকলে তো হবে না, সব কথা মুখে বলতে হয়। হবে কেন? আপনি আমার না বলা কথাগুলো কি বুঝেন না? বুঝি তো, কিন্তু কথাগুলো তোমার মুখ থেকে শুনতে বড্ড ইচ্ছে হয়, আমার মনে অফুরন্ত শান্তি প্রাপ্তি হয়। তাহলে আমি আবার চুপ হয়ে গেলাম। এই বেখেয়ালি ভালোবাসি তো। ওনার এই ডাকটা শুনে আমার পুরো শরীর কাঁপন ধরে গেল, যেন কত বছর পর শুনলাম এই ডাকটা। আমার মুখে খিল ধরে গেল। শান আবার বলল, কিছু তো বলো, খেয়েছেন আপনি? শানের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে
এটা বলতে বলেছিলাম বুঝি? ওনার কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। উনি বলল, হাসছো কেন? আমাকে এভাবে জ্বালিয়ে তো খুব মজা লাগছে না। এবার শুধু কাছে পাই, সুদে সমেত সব ফেরত দিয়ে দিব, মনে রেখো। আমি না জানা ভান করে বললাম, আমার কি দোষ? আপনিই তো কিছু বলতে বলেছিলেন। আমি বললাম, আমার দোষ কই? উনি দূর কণ্ঠে বললেন, আমি আমার মা কথার উত্তর চাই, উত্তর দাও। আমি আবারও চুপ হয়ে গেলাম। শানু চুপ হয়ে থাকলেন। বাইরে সুন্দর ফুরফুরে বাতাস বইছে, মনে কাঁপন ধরেছে। এই রাতে নিস্তব্ধ যেন মনটাও আরো বেশি উতলা হচ্ছে। দুটো মানুষ নিঃশ্বাস শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। নিশ্চুপ থেকেও যে হাজার না বলা কথা বলে দিতে পারে, তার প্রমাণ হয়তো আমরা দুজনই। মুখে কোনো কথা বলছি না, শুধু দুজন দুজনার কথা গুলো কান পেতে শুনছি। আমাদের মনেই বলে দিচ্ছে সব না বলা কথা। হঠাৎ আমি মুখ ফুটে বলে উঠলাম, ভালোবাসি। শাম স্লো ভয়েসে বলল, আবারও বলো, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি মিস্টার এএস। কখনো আপনাকে হারাতে চাই না, কখনো না। এভাবেই আমাদের মাঝে টুকটাক কথা চলতে থাকলো। সময় কোথা থেকে কোথায় গিয়ে ঠেকলো সেটা আমরা দুজনই খেয়াল নেই। উনি আমার কথা শুনতে আর আমি ওনার কথা। আমার যেন দুজন দুজনের মাঝে হারিয়ে গেছিলাম। সেই আশেপাশে কোনো চিন্তা মাথায় আসে না। হঠাৎ দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসলো। বুঝতে অসুবিধা হলো না ফজরের আজান দিচ্ছে। চারপাশে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। আমি একটু হেসে বললাম, যা রাত পার হয়ে গেল কিভাবে? এই কিছুটা সময় তো হলো কথা বলা শুরু করলাম। শান হেসে বলল, উফ, তুমি পাশে না থাকলে সময় কাটতেই চায় না। তোমার সাথে কথা বলা শুরু হতে এত লম্বা সময় চোখের পলকে কেটে গেল। তাহলে কি বলবো? সময় আমাদের দেখে হিংসা করে হয়তো, কিন্তু এখন তো ফোন রাখতে হচ্ছে, নামাজ পড়তে হবে। যান, আপনি গিয়ে নামাজ পড়েন, একটু ঘুমিয়ে নিন। হুম, যেতে তো হবে, কিন্তু ইচ্ছে তো করছে না। আমার মনে হয় এভাবেই হাজার বছর পার হবে। আমি একটু লজ্জামাখা কণ্ঠে বললাম, রাখছি তাহলে। তবে আগে একটা বলো, আর কত রাত এভাবে নির্ঘুম কাটাচ্ছ তোমাকে ছাড়া? এই তো আর কিছুদিন, তারপর শুধু আপনি আর আমি। আর থাকবে আমাদের দুজনে একসাথে। ভালোবাসা অপেক্ষা করতে খুব কষ্ট হয়, জানো তো? জানি, তবে ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। তারপর আমি ফোন কেটে দিলাম। ফোনটা কেটে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলাম। কিছুটা সময় তারপর ওনাকে চোখের সামনে দেখতে পাবো ভাবতে ঘুমিয়ে হাসি রেখা ফুটে উঠল।